যে আসলে এই সময় একেবারে প্রতিপক্ষ তো আপনার দুজন আলোচনায় যেটা উঠে আসলো যে মানে ব্যুরোক্রেসির ভিতরে এবং পুলিশের ভিতরে সব জায়গাতেই ফেসিবাদের লোকজন বসে আছে এবং যারা প্রতিবেশী দেশে বসে থেকে পুরো বিষয়টাকে অর্গানাইজ করছে। আসলে টার্গেটটা কারা? এখানে আপনাদের ভিতরে কোনো ফাটল দেখতে পান কিনা সরকার রাজনৈতিক দলের ভিতরে? হ্যাঁ, ফাটল তো নিঃসন্দেহে আছে। কিরকম ফাটল নানা ধরনের, যখন যাদের উপর ভর করে ফেসিবাদীরা চেষ্টা করছে ভালো কিছু করবে। বিষয়টা হচ্ছে ফ্যাসিবাদীরা তো যত দিন গেছে তাদের এফোর্ট তত ইন্টেন্স হয়েছে। প্রথম চলে যাওয়ার পরে যে একটা ছত্রভঙ্গ অবস্থা, সেখানে তারা আস্তে আস্তে সংগঠিত হয়েছে এবং তারা প্রথম দিকে যে প্রত্যাশাগুলো ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে আমরা যদি একটু চিন্তা করি, আপনি এর আগে জানতে চেয়েছিলেন যে আমরা সন্তুষ্ট কিনা। এক কথাই যতটুকু দেন না, সন্তুষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই। আমরা ফেইলিয়ার ফিল করি ইন সাম পয়েন্ট, এবং যখন এই সরকার কোনো বিষয়ে ব্যর্থ হয় ওই ব্যর্থতার দায়ভারটা আমাদের ঘাড়েও চলে আসে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়। ফলে এইটা এত সহজে উত্তরটা একেবারে এক সামারি করে দেওয়ার সুযোগটা কম। আর একটা গোল্ডেন অপরচুনিটি এই সরকার মিস করেছেন, যেটার জন্য আসলে এককভাবে সরকারকে দায় না দিয়ে উপায় নাই। সেটা হচ্ছে যে যখন সরকার ক্ষমতা গ্রহণ করলেন প্রথম যে 3 মাস একটা ভয়ঙ্কর ভালনারেবল সিচুয়েশন ছিল, এমনকি পরাজিত শক্তির জন্যেও, আপনি জনপ্রশাসন বলুন না যাই বলুন, যেটা জনপ্রশাসন কিন্তু ম্যানেজ করা ইজ রিয়েলি টাফ একটা নির্বাচিত সরকারের পক্ষে। এটা আপনিও জানেন, এটা একটা কঠিন ধরনের যুদ্ধ। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় একটা অপরচুনিটি এসেছিল, একটা খুব ভালনারেবল সিচুয়েশন ছিল যেটাকে কাজে লাগানো যায়নি, এবং এই কাজে না লাগানোর খেসারত বহুদিন জাতিকে দিতে হবে। একটা নির্বাচিত সরকারের পক্ষেও আগামীতে এসে এটা কতটুকু কাটছাট করে মানে সাইজ করা সম্ভব হবে আমি আসলে বলতে পারছি না। দ্বিতীয়ত, এবার আসেন আপনি যে প্রশ্নটা করলেন, এদের টার্গেটটা তো যে কোনোভাবে আনস্টেবল রাখা, প্রতিদিন আরও বেশি আনস্টেবল করা, এবং নির্বাচনটাকে একেবারেই যদি নির্বাচনটা হতে না দেওয়া যায়, এটা হচ্ছে প্রধান টার্গেট। এই টার্গেটের জন্য যা করণীয়, হাই ভ্যালু টার্গেট ছাড়া আমার মনে হয় না যে আর কেউ ভোটারদের চেয়েও অনেক বেশি টার্গেট এই মুহূর্তে আগামী কিছুদিনে নিরাপত্তা ঝুঁকিতে আছেন তারা হচ্ছেন প্রার্থীরা। এবং বিশেষ করে ওই ধরনের ফিগার যাদের, যেমন ধরেন একটা ইনসিডেন্ট নিয়ে আমরা আলাপ করতে পারি, যেটা ঘটলো হাদির যেদিন দাফন হলো, তারপরে সে মৃত্যু সংবাদ আসলো সেদিন, যে প্রথম আলোতে যে অগ্নিকাণ্ডটা ঘটলো গ্রুপ হিসেবে ডেইলি স্টারে, এইগুলো হচ্ছে অস্থিতিশীল করে তোলা। আপনার একটা সংবাদ মাধ্যমের প্রকাশনার ধরন পছন্দ নাই হতে পারে, তাদের মিথ্যা সংবাদ থাকলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে, বহু কিছু করার সুযোগ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন, জামাত ইসলাম বলুন, এদের মতো বা কওমি বলুন, এদের মতো তো কেউ ভিকটিম হয়নি আসলে এই গ্রুপের। যেই পরিমাণ ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিন হয়েছে প্রথম আলো ডেইলি স্টার থেকে, যদি আমরা এখন বের করি, যেগুলোর জন্য মাহফুজুর রহমান অবশ্য মনীষার কাছে কোনো একটা টক শোতে বলেছিলেন যে তার এই রং জাজমেন্টের জন্য তিনি সরি, কিন্তু সরিতে কিন্তু আন্ডু হয়ে যায় না। কিন্তু এই যে সেই সরিটা ওই জন্য বলেন, উনি বলেছিলেন যে আমরা ডিজিএফআই থেকে আমাদের কাছে কিছু তথ্য দেওয়া ছিল, সেটা আমরা কিছু নয় দিনের পর দিন ক্রস চেক না করে নিউজগুলো ছেপেছিলাম আমরা। হ্যাঁ, এবং সেটা এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট দে ডিড। এবং এই যে ধরুন সবচেয়ে বেশি আপনি গণমাধ্যম, আপনার এই গণমাধ্যম আমাকে পছন্দ নাই করতে পারে দল হিসেবে, মাহমুদা মিতুর এনসিপিকে লাইক নাই করতে পারে, তাদের চেষ্টাই হয়তো থাকতে পারে যে মাহমুদা মিতুর দলের বা এনসিপির কি ফ্লজ আছে এটাকে হাইলাইট করা। আর সংবাদ পরিবেশনের অসংখ্য ধরন আছে। ইট ইজ ইয়োর ডিসিশন উইচ ওয়ান ইউ উইল চুজ। তো ওইটাকে আনলেস এটা একেবারে নির্জলা আপনার সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিগত দাঙ্গা, এই ধরনের নির্জলা প্রচেষ্টা ছাড়া আসলে আপনি ঠিক কীভাবে একটা সংবাদ মাধ্যমকে আটকাবেন? এটার একটা ন্যারেটিভকে আপনাকে কাউন্টার করতে হলে আরেকটা ন্যারেটিভ ছাড়া তো আর কোনো উপায় নাই। এ ধরনের ভায়োলেন্স দিয়ে তো আর কখনো হবে না। ভায়োলেন্সগুলো কি হয়? ভায়োলেন্সগুলো একটা মেসেজ দেয়। কি মেসেজ দেয়? যে এই দেশে সাংবাদিকতা নিরাপদ নয়, গণমাধ্যম আক্রমণ মুখে, এই দেশে রাজনীতি নিরাপদ নয়, এই দেশ যখন আমাদের ভালুকায় একটা ছেলেকে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে এবং পুড়িয়ে মারা হয়, এবং অভিযোগটাও সঠিক নয়, সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কিংবা আপনার ফেনীতে একটা পরিবারকে লক করে আগুন দিয়ে দেওয়া হয়, যেখানে 7 বছরের বাচ্চা পুড়েই মারা গেছে। এই যে ধরুন এই বিষয়গুলো, আজকে যে গুলি, আপনি যদি ঘটনার ভয়াবহতাগুলো দেখেন, এগুলা সব কিছু মিলে যখন সামারি করবেন, দ্যাটস এ ফেল স্টেট অলমোস্ট। আপনি কোনোভাবে আইন শৃঙ্খলাটা একেবারে জিরো হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যখন রাতে বেরোবেন, আপনার বাসা থেকে ফোন দিয়ে এখন বলা হবে যে কাইন্ডলি তুমি একটু সাবধানে আসো,
কখন তুমি গুলি খাও ঠিক না, কারণ এটা হচ্ছে সাধারণ মানুষের ভীতি। এই ভীতি থাকলে তো ভোটার বেরোবে না। এই ভীতি থাকলে দেখা যাবে যে আমাদের কিন্তু অলরেডি নারায়ণগঞ্জের একজন প্রার্থী বলেছিলেন তিনি আর নির্বাচন করবেন না, পরে আবার তিনি করতে চেয়েছেন। বাট আমি দোষ দিই না, মানুষ তো উনি, আমি দোষ দিই না এই জন্য যে আপনাকে নিঃসন্দেহে আপনাকে অনেক সাহসী হতে হবে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করতে হলে। সাহসটা কে দেবে? না, সাহসটা এখন বোকামি কিনা দুটো জিনিস। সাহস একটা সার্টেন লেভেলের পরে দ্যাট স্টুপিডিটি অলসো। আপনি কতদূর পর্যন্ত সাহস দেখাবেন সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমি আরও একটা কথা আপনাকে বলি যে এই আপনি যখন কথা বলছেন, এই সরকারের একটা বিষয় তো প্রশ্ন উঠছে কত কিছু দিন ধরে, যেটা না তুলে তো আর পারছি না। সরকার অ্যাজ এ হোল, ডক্টর ইউনূসের সরকারের ভেতরে একটা অংশ সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে পারফর্ম করছে, উইচ ইজ ভেরি কোশ্চেনেবল। গতকালকে আমি একটা টক শো দেখছিলাম নুরুল কবিরের, ওনার সাংবাদিক নুরুল কবিরের নিজস্ব অভিজ্ঞতা উনি বলছিলেন। এটা শুধু আমরা বলে না, আমার তো মনে হয় এনসিপি সবাই গিয়েছিল ওইখানে যখন আগুন লাগানো হয়, তারাও কিন্তু বলেছে যে আমরা যখন ওখানে গিয়েছি অনেক পরে গিয়েছি, তারপরে কিন্তু হেল্প পৌঁছায়নি ঢাকা শহরের ভিতরে। তাহলে আপনি ভাবুন যে মফস্বল অঞ্চলে যারা সাংবাদিকতা করছেন, যারা দূরে এমন জায়গায় সাংবাদিকতা করছেন যেখানে হেল্প পৌঁছানোর মানে উপায়ই নাই, তারা কতখানি অনিরাপদ। এই দেশটায় মানে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র জায়গা আমার মনে হয় যে ঠিক যেইভাবে মানে যেভাবেই হোক মানে সবাইকে অনবোর্ড করা, প্রতিটা পক্ষকে অনবোর্ড করা, পলিটিক্যাল বলুন যাই বলুন, পলিটিক্যাল ঐক্য আমরা যতই বলি না কেন, আমরা নির্বাচনমুখী মানে নির্বাচনকে সামনে রেখে আমরা তো সিরিয়াসলি বিভক্ত হয়ে গেছিলাম। আমাদের প্রধান টার্গেট এনসিপিকে বা অন্য দলকে মানে ডিমিন করা, আরেকটা দলের প্রধান টার্গেট বিএনপিকে ঠেকানোর। এই গল্পে যে আমরা তো আসলে আমাদের তো ফোকাসটা সরিয়ে ফেলেছিলাম, এমন এক শত্রুর দিক থেকে। সে কিন্তু কোনোদিন বসে থাকে, সে কিন্তু ঘুমায়নি, সে কিন্তু পরিকল্পনা করে গেছে, তার অর্থ আছে, তার জনবল আছে, তার কাছে অস্ত্র আছে। 90,000-এর বেশি আর্মস হচ্ছে মানে গুণা আর কি, এদের ডকুমেন্টেড। এর বাইরে আপনি বলুন তো ওই সময় কত আর্মস ছিল যেগুলো আনডকুমেন্টেড, অসংখ্য। তো এইটার মধ্যে আসলে উদ্ধার কতটুকু হয়েছে? সবচেয়ে বড় খারাপ লাগার বিষয়টা কি জানে, আমরা প্রত্যেকেই জানি যে এই সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কী কী, আমরা প্রত্যেকে জানি যে কত বড় শত্রুর সাথে তাকে লড়তে হচ্ছে, আমরা প্রত্যেকে জানি সীমাবদ্ধতাগুলো কী কী, কিন্তু তারা এটা শেয়ার করেন না। তারা সবসময় একটা গ্রে এরিয়া ছেড়ে দেন। গ্রে এরিয়াটা থেকে আমরা আসলে একটু মুক্তি চাই, কারণ আমরা যদি বুঝতে না পারি, গতকালকেই বোধহয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বোধহয় কথাটা, আপনি ভালো বলতে পারবেন যে আল্লাহ আল্লাহ করেন সামনে কি দিন আসছে, এই ধরনের একটা কমেন্ট সম্ভবত উনি করেছেন। আপনি যদি এমন কিছু থেকে থাকে যেটা আপনি বলতে পারছেন না, তেমন কিছু থাকবে কেন? আমার প্রশ্নটা ওইটা। আপনি 600-650 আমাদের ছিলেন নেতা, কোথায় যেন ছিলেন, আমরা কখনোই জানতে পারি না আসলে কোথায় ছিলেন। সম্ভবত আমাদের প্রধান সেনাবাহিনী প্রধান একবার বলেছিলেন যে তাদের কাস্টাডিতে আছে। ওই লোকগুলো আসলে কোথায় আমরা কিছু জানি না। এই যে জানিনার পাল্লাটা এত ভারী যে আসলে আমরা কি জানি সেটাও এখন একটা প্রশ্ন।